এটাকে আমি সমর্থন করি। এটাকে আমি সমর্থন করি যে কেন তারা কিংস পার্টি করবে না। আমাদের দেশে সবাই তো কিংস পার্টি করেছে। ক্ষমতা থেকে কিংস পার্টি করা, সেই কিংস পার্টি করার পর আবার সেটা ক্ষমতায় টিকে থাকা এবং রাষ্ট্র ক্ষমতা ভোগ করা, এটা একটা মানে যাকে বলে ইনস্ট্যান্সে উদাহরণে পরিণত হয়েছে এবং সফল উদাহরণ। এখানে কেউ ব্যর্থ হয়নি। একমাত্র কপাল পোড়া মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদের অপদার্থতার কারণে, অযোগ্যতার কারণে তারা ব্যর্থ হয়েছে। এছাড়া অতীতে মানে সবাই, আওয়ামী লীগ সফল হয়েছে, জাতীয় পার্টি সফল হয়েছে, বিএনপি সফল হয়েছে, আবার এখন জামাতও সফল হয়েছে। আপনি মাঠ প্রশাসনের যে কোনো জায়গায় যান, ডিসি, ইউএনও জিজ্ঞেস করে দেখেন, থানা, ওসি জিজ্ঞাসা করে দেখেন, সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গোলাচ্ছে। এখন জামাত বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে যাকে বলে রাজকীয় অবস্থানে রয়েছে। তারা যে সুযোগ পাচ্ছে, সুবিধা পাচ্ছে, এই ছাত্রদের তুলনায় তারা 100 গুণ সুযোগ পাচ্ছে। বাংলাদেশের শ্রেষ্ঠ চাঁদাবাজ সংগঠন হচ্ছে ইসলামিক দল জামাত ইসলাম। এরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে মুষ্টি চাল থেকে শুরু করে, ইয়ানতের পয়সা থেকে শুরু করে, তারপরে তাফসির ক্লাসের নাম করে লাউ, চাল, কুমড়া, হাঁসের ডিম, মুরগির ডিম সবকিছু নেয়। এবং এদের রাজনৈতিক কর্মসূচি সব ইসলাম জালসা কেন্দ্রিক, এবং সেখানে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতিনিয়ত তারা চাঁদা তুলতেছে। আমরা এই ছাত্র বেচারা তাদেরকে সহজ সরল পেয়েছি, তরুণ পেয়েছি। এখন তাদেরকে যা পাচ্ছি জিজ্ঞাসা করছি, গাড়ি কেন, বাড়ি কেন, হঠাৎ করে তোমার ভুঁড়ি হইলো কেন, এ মোটা হয়ে গেছে, তাজা হয়ে গেছে, যা পাচ্ছি তাই করছি। খালি এদেরকে বাদ দিয়ে আপনি একটু বিএনপি যে সমস্ত লোক এই গত 6 মাসে মোটা তাজা হয়ে গেছে, তারপর জামাতের যে সমস্ত লোক দেখবেন যে হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। স্থানীয় পর্যায়ে সিচুয়েশন আসলেই ভালো না। এবং আহ, একটা সংগঠন চলে গেছে এবং ডিফারেন্ট একটা অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন এসে তারা পুরো থানা পুলিশ সবকিছু কন্ট্রোল করছে। ওরা ফোন দিলে মামলা হবে, ওরা ফোন দিলে মামলা তুলে নিবে, এগুলাই হচ্ছে। এবং আমরা খুব ভালোভাবেই, সারা বাংলাদেশের জনগণ জানে আমি যা বলছি। তরুণদের মধ্যে আমি যেটা শুনলাম যে তারা এই উপদেষ্টা হওয়ার পরেই সবচেয়ে ভালো যে মন্ত্রীপাড়ায় বাড়িগুলো, সেইগুলো নেওয়ার জন্য তদবির করেছেন এবং দে হ্যাভ গট ইট 1974-এ। তো সেই সময় যখন আপনার বাকশাল হলো, 74 থেকে শুরু হলো, 5-এ এসে শুরু হলো। বাকশাল কিভাবে হলো? এই যে ইজ দ্য ফার্স্ট কিংস পার্টি ইন বাংলাদেশ। সেটা তো ক্ষমতা থেকে ত্যাগ করে রাজপথে গিয়ে তারপর তো কোনো পার্টি হয় নাই, ক্ষমতায় বসে সমস্ত প্রোটোকল নিয়ে কিংস পার্টি হয়েছে। বিএনপির কথা চিন্তা করেন, বিএনপি দুটো দল করলো, প্রথমে জাগো দল করলো, তারপর বিএনপি করলো। পুরো সময়টাই তারা ক্ষমতাকে ব্যবহার করেছে। উনি জিয়াউর রহমান সাহেব সারা বাংলাদেশ ভ্রমণ করেছে হেলিকপ্টারে করে। তারপর শেষে তার যারা কর্মকর্তা লোক আছে, অর্থাৎ আওয়ামী লীগ যে কাজটি 10 বছর বসে করেছে, তারা সেই কাজটি অলমোস্ট 3 থেকে 4 মাসের মধ্যে পুরো সংগঠনটাকে তারা করে ফেলছে। এর কারণ হলো সে রাষ্ট্রীয় লজিস্টিক সাপোর্ট, গাড়ির দরকার গাড়ি, হেলিকপ্টার দরকার হেলিকপ্টার। উনি শুধু একা না, প্রেসিডেন্ট জিয়া নিজে, তার সঙ্গে সঙ্গে ওনার যারা মন্ত্রী ছিলেন, বি চৌধুরী ছিলেন, অন্য ছিলেন, তারা সারা দেশে ব্যাপক মানে ভ্রমণ করে আওয়ামী লীগের 10 বছরের কাজ তারা মোটামুটি 2 মাসে গুছিয়ে নিয়ে এসেছে। ডেইলি 20 থেকে 25টা পাবলিক মিটিং তারা করেছে ওই সময়টাতে হেলিকপ্টার করে। এখন ইউনূস সাহেব বলতে পারে যে, ঠিক আছে যে রহমান সাহেব ওই সময়টাতে 20টা হেলিকপ্টার ব্যবহার করেছে, এখন দেশ উন্নয়ন হয়েছে, দেশে তো এখন অনেক হেলিকপ্টার আছে, আমরা এখন ডেইলি 40টা হেলিকপ্টার ব্যবহার করে আগামী 3 মাসের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার ছেলেরা এই কমিটি করবে। যেহেতু অতীতে এটার রেকর্ড আছে, আপনি কিভাবে এটাকে জাস্টিফাই করবেন আচ্ছা, বলেন? বিএনপির পরে আবার জাতীয় পার্টি, জাতীয় পার্টি আবার করেছে কি, প্রেসিডেন্ট জিয়া যে কাজটা করেছে তাকে আবার স্কোয়ার দিয়ে, A+B হোল স্কোয়ার দিয়ে তিনি একইভাবে জাতীয় পার্টিটা ফর্ম করেছেন। তো এখন আমাদের দেশে মানুষ কি করে, সফলতাকে অনুসরণ করে, ব্যর্থতাকে অনুসরণ করে না। তো ক্ষমতা থেকে কিংস পার্টি করা, সেই কিংস পার্টি করার পর আবার সেটা ক্ষমতায় টিকে থাকা এবং রাষ্ট্র ক্ষমতা ভোগ করা, এটা একটা মানে যাকে বলে ইনস্ট্যান্সে উদাহরণে পরিণত হয়েছে এবং সফল উদাহরণ। এখানে কেউ ব্যর্থ হয়নি। একমাত্র কপাল পোড়া মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদের অপদার্থতার কারণে, অযোগ্যতার কারণে তারা ব্যর্থ হয়েছে। এছাড়া অতীতে মানে সবাই, আওয়ামী লীগ সফল হয়েছে, জাতীয় পার্টি সফল হয়েছে, বিএনপি সফল হয়েছে, আবার এখন জামাতও সফল হয়েছে। এই যে জামাত এখন, জামাতও তো এই মুহূর্তে আপনি ধরেন যদি কিংস পার্টি, তারা 3 থেকে 4 বার সুযোগ পেয়েছে। তারা যখন দেখা গেল যে ওই যে 2001 সনে ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে ওই ক্ষমতায় থেকে তারা মন্ত্রী ছিল, দুটো তাদের মন্ত্রী ছিল, এবং বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই সময় সারা বাংলাদেশে জামাত তাদের যে পার্টির যে ফরমেশন হয়েছে, এটা ওয়ান সর্ট অফ কিংস পার্টি। আবার এখন যেটা জামাত করছে, এখন জামাত বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে যাকে বলে রাজকীয় অবস্থানে রয়েছে।
তারা যে সুযোগ পাচ্ছে, সুবিধা পাচ্ছে, এই ছাত্রদের তুলনায় তারা 100 গুণ সুযোগ পাচ্ছে। সেই 100 গুণ সুযোগ নিয়ে তারা দেখা যাচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানিজের হেলিকপ্টারে চড়ে চলে যাচ্ছে এক জায়গাতে, সেখানে গিয়ে লক্ষ লোকের সমাবেশ করছে। তারা রাষ্ট্রীয় প্রোটোকলের সমস্ত পুলিশ প্রোটেকশন নিয়ে আজাহারিকে সাহেবকে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে 10 লাখ লোকের সমাবেশ হচ্ছে। আপনি এটাকে কি কিংস পার্টি বলবেন না? তো সেখানে একজন ছাত্ররা একটা উপজেলাতে যাচ্ছে, গিয়ে সেই শখানেক লোক বা 200 লোকের মধ্যে তারা একটা সমাবেশ করছে, যাওয়ার সময় হয়তো একটা গাড়ি নিয়ে যাচ্ছে, এটা আপনার নজরে আসছে। তো এই যে আমাদের দৃষ্টিভঙ্গি ছোট হয়ে যাচ্ছে, আমরা তো উন্নয়নের দিকে যেতে পারবো না। এটা তো আরো সারে সর্বনাশ করে দিয়ে গেছিল এই গভর্নমেন্ট। আমি তো এই দলটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম যে ছাত্ররা আন্দোলন করেছে, তারা একটা দল করবে। আমি আশাবাদী ছিলাম আমি। কিন্তু এই দলটার মেরুদণ্ড, এই দলটার নৈতিক মেরুদণ্ড এই সরকার ভেঙে দিয়েছে একদম। ক্ষমতার সঙ্গে কিন্তু এক ধরনের অংশীদারিত্ব দাবি করছি। এই ঘটনাগুলির মাধ্যমে সারা দেশে তাদের একটা ইমেজ তৈরি হয়েছে, যে ইমেজকে ভালো বলার সুযোগ খুব কম। তো সেই ইমেজ নিয়ে তারা যখন দল গঠন করতে যাবে, তাদের মধ্যে কিন্তু সেই লোভটা থেকে যাবে যে আমি এটা করতে পারি, আমার কথা ডিসি সাহেব শোনে। অতএব এই যে জিনিসটা, এই যে মানসিকতাটা, এটা তার বড় একটা ক্ষতি করে দিছে কিন্তু। বিএনপির আসলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোনো অপশন নেই, তাকে সরাসরি আন্দোলনে যেতে হবে। জি। দ্বিতীয়ত হলো, এই সরকারেরও কিংস পার্টি করা ছাড়া তাদেরকে, তাদের হাতে কোনো অপশন নেই। এইটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। এই সরকার খুব ভালো করে বুঝে গেছে যে এখন যদি নির্বাচন হয়, বিএনপি 100% চলে আসবে। এবং যেহেতু এই দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং অনেকগুলো কাদা ছোড়াছুড়ি হয়ে গেছে, অনেকগুলো অভিযোগ আছে, ফলে এই সরকার যদি ক্ষমতা থেকে চলে যায়, যাওয়ার পরে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, বা অতীতে বেগম জিয়ার যে পরিণতি হয়েছে, এরশাদ সাহেবের যে পরিণতি হয়েছে, এই পরিণতি হবে। কিন্তু অন্য যারা পলিটিক্যাল তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আসছে, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের মতো তাদের যে একটা সম্মানজনক বিদায় হবে, এটার সম্ভাবনা 1%ও নেই। তাদের কার্যালয় নিচ্ছে, নানান আয়োজন করছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বিভিন্ন আয়োজন করছেন, বেশ ধুমধাম করে সেগুলো পালনও করা হচ্ছে। এই যে অর্থ, সেগুলো তারা কোথায় পাচ্ছে? এরকম একটা প্রশ্ন আমি মাসুদ হান্নান, সমন্বয়ক এবং আলোচিত এবং পপুলার মুখ, তাকে জিজ্ঞাসা করছিলাম যে এই যে রূপায়ণ টাওয়ারে আপনাদের অফিস, এটার ভাড়া আসলে কে দেয়? তিনি আসলে আমাকে এটার স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি বলছেন এগুলো কোনো দলই প্রকাশ করে না। আপনার কাছে দুটো প্রশ্ন। এক, আপনি আওয়ামী লীগও করেছেন, বিএনপিও করছেন, দলগুলো কি আসলে প্রকাশ করে না যে তারা যে কার্যকলাপগুলো করছে তাদের অর্থের উৎসটা কি? এটা কি দলগুলো প্রকাশ করে না? শেখ হাসিনা একেবারে এরশাদ সাহেবের কাছ থেকে কত কোটি টাকা নিয়েছেন, গুনে গুনে কিভাবে টাকা নিয়ে 1986 সনে নির্বাচন করেছেন, ইট ইজ ওপেন সিক্রেট। কিন্তু আমরা এগুলো আলোচনা করি না, যে উনি সে বস্তা ভরে ভরে টাকা সুধা সদনে পৌঁছে দেওয়া হয়েছে। আবার এরশাদ সাহেবকে দলে ভিড়ানোর জন্য তারেক রহমান সাহেব টাকা দিতে চেয়েছেন এরশাদ সাহেবকে, সেই তার যে 2006 সনে যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে তিনি এরশাদ সাহেবকে দলে ভিড়ানোর জন্য। এখন ওখানে এরশাদ সাহেবের সাথে তার ডিলটা হয়নি। এখন যদি বলা হয় যে এরশাদ সাহেবকে 30 কোটি টাকা বা 40 কোটি টাকা দিতে চেয়েছেন, তিনি কোথায় টাকাটা পেলেন, কেন দিতে চেয়েছিলেন? তো এই জিনিসগুলো আসলে আমাদের রাজনীতির একটা নোংরা বিষয়, এটা ওপেন সিক্রেট। তো সেই ওপেন সিক্রেটের কারণে কি হচ্ছে, ছাত্ররা ঠিকই বলেছেন যে আপনি আমাদের এই রূপায়ণটার অফিস নিয়ে প্রশ্ন করছেন। তা আপনি একটু, আওয়ামী লীগের যত বড় একটা অফিস হলো বঙ্গবন্ধু এভিনিউতে, এটা তো শত কোটি টাকার মূল্যের অফিস, কিভাবে হলো? কিংবা বিএনপির যে পল্টন অফিসটি আছে, ওটাও তো একটা বিশাল শত কোটি টাকার একটা বিল্ডিং, সেখানে উপরে থেকে নিচ পর্যন্ত এরকম একটা বিল্ডিং মেনটেন করতে তো মাসে 10-20 লাখ টাকা খরচ যায়। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এখন জামাতের আমির সাহেব বা এই যে জামাতের যে অন্তত 1 ডজন নেতা এখন খুব ঘোরাফেরা করছেন। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কোথা থেকে টাকা পাচ্ছ, কিভাবে টাকা পাচ্ছ, বা এর উৎস কি? এই জিনিসগুলো তো আমরা জিজ্ঞাসা করছি না। আমরা চিন্তা করছি ও মাই গড, এরা সবাই অলি আল্লাহ, জিন্দা পীর, এদেরকে তো এই কথা জিজ্ঞেস করলে আমাদের শরীরে আগুন লেগে যাবে, আল্লাহ ঠাড়া পড়বে আমাদের মাথার উপরে, এই ভয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি না। আমরা এই ছাত্র বেচারা তাদেরকে সহজ সরল পেয়েছি, তরুণ পেয়েছি, এখন তাদেরকে যা পাচ্ছি জিজ্ঞাসা করছি গাড়ি কেন, বাড়ি কেন, হঠাৎ করে তোমার ভুঁড়ি হইলো কেন, এই মোটা হয়ে গেছে, তাজা হয়ে গেছে, যা পাচ্ছি তাই করছি। খালে এদেরকে বাদ দিয়ে আপনি একটু বিএনপি যে সমস্ত লোক এই গত 6 মাসে মোটা তাজা হয়ে গেছে, তারপর জামাতের যে সমস্ত লোক দেখবো যে হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে, এমন জোরে জোরে কথা বলছে, এখন তারা মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস তারা রচনা করছে।
কিন্তু আমরা তো তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করতে পারছি না, কথা বলতে পারছি না, এটার না। পিছনে আমরা যে জনাব গোলাম মোল্লা রনি, এটি একটা কারণ যে তারা সবাই তাদের একটা কর্মস্থান আছে বা তাদের একটা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য আছে। ছাত্ররা তো ছাত্র, তারা তো নিজের পকেটের টাকা বলতে বা নিজের ইনকাম বলতে কিছু নাই। এটা একটা কারণ কিনা। এবং আরও একটা কারণ বলে যেটি মনে হয় যে তারা তো বলছে তারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত বদলে দিতে চায়, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে। নতুন কিছু তো দরকার, মানে কিছু তো দেখাতে হবে। তারাও যদি বলে পুরনোরা দেয় নাই, আমরা কেন বলবো, কে আমাদের টাকা দেয়, সেটিকে খুব যৌক্তিক শোনাবে। তাহলে নতুন রাজনীতি শুরুটা কোথায় হলো? রাজনীতিতে জনগণের টাকা দেওয়া হয়, এখন তারা যে টাকা, সেই টাকাটা তো তারা ডাকাতি করে নাই, এখন পর্যন্ত ডাকাতিও করে নাই, কোথা থেকে ব্যাংক লুট করে নাই, ব্যাংক থেকে লোন নেয় নাই। এবং এখনো পর্যন্ত যেটা হচ্ছে, বাংলাদেশের যেমন শেখ হাসিনাকে যারা টাকা দিতেন, তারপরে আওয়ামী লীগকে যারা টাকা দিতেন, লুৎফুজ্জামান বাবুরকে যারা টাকা দিয়েছিলেন ওই সময়টাতে, এগুলো নিয়ে অনেক স্ক্যান্ডাল আছে। অমুকে 30 কোটি টাকা এই কারণে দিয়েছে, অমুকে 20 কোটি টাকা এই কারণে দিয়েছে, শেখ হাসিনার ফান্ডে উপমুখে 50 কোটি টাকা এই কারণে দিয়েছে। এবং এগুলো নিয়ে হিউজ স্ক্যান্ডেল আছে, এখানে আদানি আছে, রূপপুর আছে, কত কিছু আছে। তো সেই দিক থেকে মানে এই গত কয়েক মাসে বিতর্কিত কোনো জায়গা থেকে ছাত্রদের এরকম ফান্ডে 2, 4, 10 কোটি 20 কোটি টাকা দিয়েছে, এরকম তো কোনো বদনাম আমরা এখন পর্যন্ত শুনিনি। এখানে যেটা হলো, যেটা বাস্তবতা আমি আন্দাজ করি, সেটা হলো যে অনেকে পিঠ বাঁচানোর জন্য দেখা গেল যে তারা একটা অ্যামাউন্ট তাদের কাছে দিচ্ছে, এটা হতে পারে। অথবা দেখা গেল যে সরকারের একটা ফান্ড থাকে, ডিজিএফআই এর ফান্ড থাকে, গোয়েন্দা সংস্থাগুলোর একটা ফান্ড থাকে কিংস পার্টি তৈরি করার জন্য। এটা অতীতকালে ফেরদৌস আহমেদ কুরেশিকে দিয়ে যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে কিংস পার্টি করার জন্য, সেখানে হিউজ ইনভেস্টমেন্ট ছিল। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে যে কিংস পার্টি করানোর চেষ্টা করা হয়েছিল, সেখানেও সরকারের ওই সময়টাতে অবশ্যই একটা ইনভেস্টমেন্ট ছিল। আবার দেখুন, এই যে 24-এর নির্বাচন হলো, আমি ডামি স্বামী নির্বাচন, তো সেখানে যাদেরকে ডামি দাঁড় করানো হয়েছে, যাদেরকে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে, এরকম সবাইকেই কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। ওই যে ইব্রাহিম সাহেব, জেনারেল মোহাম্মদ ইব্রাহিম সাহেব, তিনি তো বলেছেন যে তার 12 কোটি না 13 কোটি টাকার ব্যাংক লোন, এটা সম্ভবত মাফ করে দেওয়া হয়েছে অথবা টাকা দেওয়া হয়েছে। এই কারণে তিনি বিএনপি জোট ছেড়ে চলে গেছেন। এই জন্যই কি ছাত্ররা এটা স্পষ্ট করছে না যে তাদের টাকার উৎসটা কি, বা কোথা থেকে তারা এই কার্যালয় পাচ্ছে, এই আয়োজন করার টাকাটা আসছে? মানে প্রথমত ছাত্রদের এই বিষয় নিয়ে আমি এখন প্রশ্ন করতেই বা আলোচনা করতেই রাজি না। বিকজ আপনার চারিদিকে যেখানে জীবাণু, চারিদিকে যেখানে অন্ধকার, চারিদিকে কোনো জায়গাতে আপনি আলো নেই, সেখানে আপনি একটা নির্দিষ্ট জায়গাতে যদি আলো ফোকাস করেন, আলটিমেটলি তারা যে চেষ্টাটা করছে, তো সেই চেষ্টা করতে গিয়ে যদি টাকা কালেকশন করতে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে যদি একটা স্ক্যান্ডাল হয়ে যায়, তখন আপনি তাদেরকে দায়ী করেন। কিন্তু এখনো পর্যন্ত গত 7 মাসে তো কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বলেনি যে ছাত্ররা জোর করে এসে আমার কাছ থেকে 50 লাখ টাকা 1 কোটি টাকা চাঁদা দাবি করেছে, আমি দিতে বাধ্য হয়েছি। তো এই কথা কোনো জিনিসে কেউ কিছু এখন পর্যন্ত বলেনি। ফলে এখানে যেটি তলে তলে হচ্ছে, উইথ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গুড ফ্রেন্ডশিপ, কেউ টাকা দিচ্ছে, কেউ নিচ্ছে। এখন কে দিচ্ছে, যারা দিচ্ছে, যারা নিচ্ছে, এটা তাদের ওই পর্যন্তই আমরা গোপনীয় বিষয় হিসেবে রাখি, যেহেতু এটা প্রকাশ্যে এখনো ক্রাইম হিসেবে আসে। কিন্তু তারা এইটা যখন বলছে আমার তারা রাজনৈতিক দল হতে চায়, এবং দল হলে তারা হয়তো সরকারের যেতে চাইবে বা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইবে, কারা তাদেরকে দিচ্ছে, কারা নিচ্ছে, এই বিষয়টিকে স্বচ্ছতা থাকার প্রয়োজনীয়তা আছে কিনা। যাই হোক, আপনি বলছিলেন যে এই বিষয়টি আপাতত তলে তলেই হচ্ছে। বাংলাদেশের শ্রেষ্ঠ চাঁদাবাজ সংগঠন হচ্ছে ইসলামিক দল জামাত ইসলাম। এরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে মুষ্টি চাল থেকে শুরু করে, ইয়ানতের পয়সা থেকে শুরু করে, তারপরে তাফসির ক্লাসের নাম করে লাউ, চাল কুমড়া, হাঁসের ডিম, মুরগির ডিম সবকিছু নেয়। এবং এদের রাজনৈতিক কর্মসূচি সব ইসলাম জালসা কেন্দ্রিক, এবং সেখানে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতিনিয়ত তারা চাঁদা তুলতেছে এবং চাঁদা নিচ্ছে। এবং এদের নেতাদের কাজে মাফিক, নেতারা বেতনভোগী সব। এবং অনেক আমাদের এলাকায়, আমি বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এলাকায় দেখেছি, গরিব ঘরের ছেলেরা ছাত্র শিবির করতে যে বিত্ত ব্যবহারের মালিক চাঁপাইনবাবগঞ্জের অনেকেই, যারা ঘর জামাই থাকতো, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, তারা এখন 5 তলা হোটেলের মালিক, 5 তলা বাড়ির মালিক, এগুলো আমরা দেখেছি। এখন ধরেন চাঁদাবাজি, জামাত ইসলাম যেভাবে একটা নিরীহ গরিব অশিক্ষিত মহিলার মুষ্টি চালটাও নিয়ে নিচ্ছে চাঁদাবাজি হিসেবে, স্বামীর পকেট থেকে টাকাটাও নিয়ে নিচ্ছে ইয়ানত হিসেবে। এখন এদের এই যে চাঁদাবাজি সিস্টেমটা, এটার সম্পর্কে এই সরকার কিংবা সাংবাদিকরা এখন অবহিত না। কারণ জামাত ইসলাম তো সারা বাংলাদেশে স্ট্রং না, কিছু কিছু জায়গায় স্ট্রং। তো কিছু কিছু জায়গায় যেখানে স্ট্রং, তাদের এই প্রচারণাগুলা, তাদের এই অ্যাক্টিভিটি গুলা সারা বছর কিন্তু চলতে থাকে। আওয়ামী লীগ বিএনপি দিবস লাগে, কর্মসূচি লাগে, জাতীয় একটা
ইয়ে 26শে মার্চ, 21শে এপ্রিল, 16ই ডিসেম্বর, এইসব। কিন্তু এরা কিন্তু সারা বছর ওই ধর্ম, এবং সবচেয়ে বড় কথা এরা যে যেখানে প্রতীক পায়, কখনো দাড়িপাল্লা পেলে বলে এটাতে জান্নাত পাওয়া যাবে, কখনো যদি মোটরসাইকেল পায় বলে এটাতে জান্নাত, দেওয়াল ঘড়ি পেলে বলে এটাতে জান্নাত, আবার কখনো দেখবেন যদি কাঁঠাল পায় বলবে এটাতে জান্নাত। এই যে ধর্মভীরু মানুষদেরকে, ধর্মপিপাসু মানুষদেরকে এরা এইভাবে মোটিভেটেড করে করে একটা মানে রাজনৈতিক ক্ষমতা দখলের একটা চাঁদাবাজি সিস্টেম করে একটা মিথ্যাচারের দিকে তারা এগোয় যাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষকে তারা প্রতারিত করছে এবং ধর্মকে অপব্যবহার করছে। আজকে বাংলাদেশে কত ধর্মীয় দল বলেন, প্রত্যেকের ভিন্ন মত, প্রত্যেকের ভিন্ন মত। তো ধর্ম তো একটা, ইসলাম, রসুল তো একটা, সৃষ্টিকর্তা আল্লাহ তো একটা। তাহলে এদের এই যে মত পার্থক্য, প্রত্যেকটা জিনিস নিয়ে এরা মুরিদ নিয়ে পার্টি শুরু করে দিচ্ছে পীর সাহেবেরা। এখন এই যে তাদের অ্যাটিটিউড বাংলাদেশে, খুব ভালো করে তারা জানে যে বাংলাদেশের মানুষ ধর্মের কথা বললে নারী পুরুষ ছোট ছোট বাচ্চা নিয়ে ওয়াজে চলে যাচ্ছে, মাহফিলে চলে যাচ্ছে। তাহলে তাদেরকে মোটিভেট করাটা খুব ইজি। কিন্তু রাজনৈতিক প্রোগ্রাম যদি জামাত ইসলামের পক্ষ থেকে বলা যায়, তখন যারা কর্মী সমর্থক তারাই যাবে, এর বাইরে কিন্তু কেউ যাবে না। কিন্তু মাহফিল বললে সবাই যাবে। তো এই যে এইভাবে তারা প্রতারিত করছে কিন্তু। তো এরা চাঁদা তুলতে তুলতে তো মানুষের ঘরের ভিতরে ঢুকে গেছে, আর মেয়েদের মুষ্টির চালের ভিতরে হাত দিয়ে দিচ্ছে। কিন্তু এগুলো তো কোনো আলোচনা সমালোচনা, পত্রপত্রিকা, নিউজ কিন্তু নাই, দেখেন। এটাই দুর্ভাগ্যজনক। সমকালে একটা খবর প্রকাশিত হয়েছে উপদেষ্টা সচিবদের গাড়ি বিলাস প্রসঙ্গে। উপদেষ্টারা, সেখানে দেখা যাচ্ছে উপদেষ্টার একজন দুইটা তিনটা বা ততোধিক গাড়ি ব্যবহার করছেন। এর মধ্যে আছেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদও, তিনি নিজেই দুটি গাড়ি ব্যবহার করছেন, তার পিএস গাড়ি ব্যবহার করছেন। মানে যেই প্রশ্নটি আসলে করতে চাই, এটা নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। উপদেষ্টারা বা আমরা যে আসলে গণ অভ্যুত্থানের চেতনা বা বিপ্লবের চেতনা বারবার বলতে শুনি, তার সাথে কি এই বিষয়টি যায়? না, প্রথমত যায় না। আবার দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে যে এদের দ্বারা যতটা হওয়া উচিত ছিল, মানে গাড়ি বিলাস যতটা হওয়া উচিত ছিল তার সাথে অনেক অনেক কম হয়েছে। এর কারণ হলো, লক্ষ্য করুন যে এরা সবাই মোরালেস নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই উপদেশটা হওয়ার আগে বেশিরভাগ লোকেরই গাড়ি ঠাড়ি ছিল না, তরুণদের মধ্যে গাড়ি ছিল না, এমনকি পাবলিক বাসে যে নিয়মিত চড়বে এরকম অবস্থাও তাদের ছিল না। তো এরকম মানুষের একটা স্বপ্ন থাকে যে একটা ভালো গাড়ি, একটা ভালো বাড়ি। তো যার জন্য আপনি দেখবেন যে তরুণদের মধ্যে আমি যেটা শুনলাম যে তারা এই উপদেশটা হওয়ার পরেই সবচেয়ে ভালো যে মন্ত্রীপাড়ায় বাড়িগুলো সেইগুলো নেওয়ার জন্য তদবির করেছেন এবং দে হ্যাভ গট ইট। এই গেল এক। দুই নম্বর হলো যে এরা একটা চাকরির জন্য সবাই ঘোরাফেরা করেছিলেন, ফলে এদের এক্সপেকটেশন ছিল একটা চাকরি, এটা সহকারী কমিশনার যদি বিসিএস হতো। তো সেখানে সরাসরি মন্ত্রী হয়ে যাওয়ার পরে যখন সাধারণ মানুষ তাদেরকে স্যার ডাকছেন, সচিবরা স্যার ডাকছেন, পুলিশে স্যালুট দিচ্ছেন, সিনেমা নাটকের মতো সামনে আঙ্গুর আসছে, কমলা আসছে, পেয়ারা আসছে, এখন এগুলো তো খেতে হবে। এগুলোকে ফিরিয়ে দেওয়া বলতে গেলে অনেকটা বেয়াদবির মতো। এরা তো আর যা হোক না কেন বেয়াদবি করতে পারে না, ভদ্রতা তো, এরা ভদ্র পরিবারের সন্তান। তো যার জন্য সচিব সাহেব বলছেন যে এটা আপনার প্রাপ্য, আপনারই জিনিস, তা আপনারই জিনিস, এটা আগেও হয়েছে, এখন আপনাকে এটা করতে হবে। তো এটাকে রিফিউজ করা বা এটাকে মানে যাকে বলে ডিনাই করা, এই এটুকু সে বেয়াদবি